1998 সালে 1998 সালের আগে অনেক চেষ্টা করেছিল বিজেপি এখানে দাঁত ফুটানোর। সেই সময় বামফ্রন্ট সরকার ছিল, জ্যোতিবাবুর সরকার ছিল, বিজেপিকে এখানে দাঁত ফুটাতে দেয়নি। যতবারই বিজেপি নামক চারা গাছ বপন করেছে, জ্যোতিবাবু তখনই বিশেষ ফেলে দিয়ে চারা গাছকে নির্মূল করেছে। তখন বিজেপি দেখলো এইভাবে সম্ভব নয়, সেই সময় কংগ্রেস থেকে মমতা ব্যানার্জিকে বার করে এই বিজেপি লালকৃষ্ণ আডবাণী, অটল বিহারী বাজপেয়ী জিরা মমতা ব্যানার্জির হাতে নতুন দলের ঝান্ডা তুলে দিল বিজেপিকে প্রমোট করার জন্য। এই ক্যামেরা হচ্ছে প্রমাণ। আমি যদি মিথ্যা কথা বলি আমাকে ছাড়বে না। আমার নামে মিথ্যা 20খানা মামলা হয়ে গেছে, 20টা মামলা হয়েছে। আর আমি যদি এখন ওদের নামে মিথ্যা কথা বলি আমাকে ছেড়ে কথা বলবে না। তাই 1998 সালে বিজেপি দায়িত্ব নিয়ে তৃণমূল কংগ্রেসের জন্ম দিল, যাতে পশ্চিম বাংলায় বিজেপি চাষ করার জন্য অনুকূল পরিবেশ তৃণমূল তৈরি। স্টেডিয়ামের মধ্যে তারপরেও দেখছি শ্রী রাম ঠাকুরের নামে স্লোগান দিয়ে তাণ্ডব চালিয়েছে। আমি বলেছি, আজকেও বলছি, আমার ভিডিও যদি শুনতে পান, প্রকৃত যারা রাম ভক্ত তাদের বলবো, এই উচ্ছৃঙ্খল যারা রাম ভক্তরা মাঠে নেবে দাবাদাবি করলো, একটা খেলার জায়গাতে ধর্মীয় জায়গায় পরিণত করতে গিয়ে শ্রী রাম ঠাকুরকে যারা অপমান করছে, আপনারা এগিয়ে আসুন, এদের হাত থেকে ওই পতাকাকে প্রকৃত রাম ভক্তরা কেড়ে নিন, কারণ এরা আপনাদের বদনাম করবে। ঠিক যেভাবে মুসলিম সম্প্রদায়ের স্কলাররা এগিয়ে আসে, যারা সমাজে অশ্লীল কাজকর্ম করে তাদের সাথে ইসলাম ধর্মের সম্পর্কে যেমন বার্তা দেয়, তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই বলে দৃঢ় কণ্ঠে যেভাবে বলে, এগিয়ে আসতে হবে প্রকৃত যারা রাম ঠাকুর ভক্ত তাদেরকে। কারণ যেটা গতকালকে দেখলাম এটা সমীচীন নয়, শোভনীয় নয়। ওটা একটা খেলার মাঠ। হ্যাঁ, তৃণমূল কংগ্রেসের মন্ত্রীরা নিজেদেরকে সবার ঊর্ধ্বে মনে করে। ইভেন যদি খাতায় কলমে সুযোগ থাকতো, মেসি যে ব্যালেন্ডিও গুলো পেয়েছিল, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো যে ব্যালেন্ডিও গুলো পেয়েছিল, যদি এদের হাত থাকতো দেখতেন, সেটাকেও এরা ঘুরিয়ে নিয়েছে। অরূপ বিশ্বাস, সুজিত বোস, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে ব্যালেন্ডিওটা এরাই দিয়ে দিত। সেই জায়গা পর্যন্ত এদের কলকাঠি নাড়ার জায়গা নাই বলে এরা পাচ্ছে না। যদি পারতো ওটাও করে নিত এরা। দেখছে, প্রসঙ্গে যাচ্ছি না। এরা একটা জায়গায় ভালো কাজ করে, তৃণমূল কংগ্রেস একটা জায়গায় ভালো কাজ করে, বাকি সব জায়গাটাই ফেল। জায়গাটার নাম কি বলুন তো? ভোট চুরি। ভোট চুরি ছাড়া এরা ভালো কিছু আজ পর্যন্ত করতে পারেনি। একটা ভালো কাজের কথা বলুন, যেই ভালো কাজটা এদের দ্বারাই হয়েছে, সব জায়গায় দুর্নীতি। অযোগ্যরা জায়গা পেয়েছে, যোগ্যরা বঞ্চিত হয়েছে। গতকালকেও যোগ্যরা বঞ্চিত হয়েছে, অযোগ্যরা জায়গা পেয়েছে। কারণ মাঠের মধ্যে যারা মেসিকে ঘিরে রেখেছিল তারা অযোগ্যের জন্যই বলছি, তারা বিনা টিকিটে ঢুকেছে, তাদেরকে টিকিট কাটতে হয়নি। আর আমাদের মতো যারা 4000, 5000, 8000, 10000, 12000, 15000 টাকা দিয়ে টিকিট কেটেছি, মানে আমরা বৈধ, আমরা যোগ্য, আমরা মেসিকে দেখতে পেলাম না। তাই বন্ধুগণ, আমার বলার এটাই বক্তব্য যে তৃণমূল কংগ্রেসের দ্বারা শুধু ভোট চুরি ছাড়া কোনো জিনিস ওরা ভালো করে করতে পারেনি, আগামী দিনও ওরা পারবে না। তাই এদের হাত থেকে বাংলাকে মুক্তি দিতে হবে। আর এই পশ্চিম বাংলাতে বিজেপিকে যারা নিয়ে এসেছে তৃণমূল, এই শক্তি দুটোকেই বাংলা থেকে আগামী নির্বাচন আসছে, আমরা কি করব? গঙ্গাতে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিসর্জন দেব। আপনারা অবাক হবেন, আজকে যেভাবে ধর্মীয় উন্মাদনা ছড়াচ্ছে বিজেপি, সেই উন্মাদনাতে তৃণমূল কংগ্রেস যেভাবে অক্সিজেন দিচ্ছে, এটা অত্যন্ত পরিতাপের বিষয়। আজকে সম্প্রীতির বাংলা, ঐক্যের বাংলাতে, সৌহার্দ্যের বাংলাতে সমস্ত বিষয়ে ধর্মীয় বিভাজন তৈরি হয়ে গিয়েছে। অপরাধীর আজকে ধর্মকে নিয়ে চর্চা হচ্ছে, ধর্ম দেখে অপরাধীকে তার অপরাধের কতটা গুরুতর অপরাধ সেটা জাস্টিফাই হচ্ছে। এর থেকে যদি না আমি বাড়ি আসতে পারি, সমাজ অচিরেই ধ্বংস হয়ে যাবে। তাই আজকে রক্তদান শিবির হচ্ছে। বিজেপি আর তৃণমূলকে আমরা বলতে চাই, আপনারা তো সব জায়গায় ধর্ম আর রাজনীতিকে গুলিয়ে ফেলেন। সব জায়গায় বিজেপি সব জায়গার মধ্যে ধর্মকে তিনারা এস্টাবলিশ করতে চায়, আর তৃণমূল কংগ্রেস অপদার্থরা সব জায়গাতে রাজনীতির পরিচয় আনতে চায়। তাই আমি আজকে এই রক্তদান শিবির থেকে বলতে চাই,
তাহলে আমরা এই 800,000 যে ডোনার হয়েছে এই রক্তের প্যাকেটে ধর্মটাকে উল্লেখ করে দিই, রাজনৈতিক পরিচয়টাকে উল্লেখ করে দিই, তাহলে দেখবো বেটা বিজেপি গুলোকে যে বেটা তোমরা বলো ধর্ম ধর্ম ধর্ম, হিন্দু হিন্দু ভাই ভাই বলে পশ্চিম বাংলার সম্প্রীতি ঐক্যকে বিনষ্ট করতে চাইছো। কোন বিজেপির নেতার যদি কোন সময় রক্তের প্রয়োজন হয় ওই ব্লাড ব্যাংকে গিয়ে জানো ওই ব্লাড ব্যাংকের এখানে লেখা থাকবে যে অমুক ধর্মের ব্লাড রক্ত, তাহলে ওইটাকে নিশ্চিতভাবে নেবে না। তাহলে আমাদের দাবি তুলবো আমরা কি, যদি সব জায়গায় তোমরা ধর্ম ধর্ম করো, অপরাধীর তোমরা অপরাধের আপনার কত ডিপলি অপরাধ করেছে সেটা জানার জন্য যদি আপনারা তার ধর্ম পরিচয়কে টেনে আনেন, অপরাধী যদি মুসলমান হয় নওশাদ সিদ্দিকী এড়িয়ে যাচ্ছে, অপরাধী যদি হিন্দু হয় বিশ্বজিৎ দা এড়িয়ে যাচ্ছে, যদি এই মানসিকতা আমাদের মধ্যে চলে আসে তাহলে আমরা কিন্তু আগামী দিনে যে ব্লাড ব্যাংকগুলো হবে ওই সমস্ত কুলাঙ্গার যারা অপরাধীর ধর্ম দেখে বিচার করে, ওই সমস্ত কুলাঙ্গার যারা সব জায়গায় রাজনীতিকে গুলিয়ে দিতে চায়, তাদের জন্য আমরা আলাদা একটা ব্যবস্থা করব। তাদেরকে বলবো যদি আপনারা সব জায়গায় রাজনীতিটাকে প্রাধান্য দেন, তাদেরকে বলবো যদি সব জায়গায় আপনারা ধর্মটাকে টেনে নিয়ে আসেন, তাহলে আগামী দিনে এই ব্লাড ব্যাংকে গিয়েও আপনাকে বলতে হবে আপনি অমুক ধর্মের মানুষ, আমাকে অমুক ধর্মের রক্ত দাও, আমি অমুক পার্টি করি, আমাকে অমুক পার্টির রক্ত দাও। তার বেলায় হবে? এরা করবে কই? আজকে তাহলে এখানে আমরা করে দিই যেখানে অমুক পার্টির রক্ত দিয়েছে একবারের জন্য আমরা ভেবেছি কথা? আমরা ভেবেছি কেউ? না কোন ধর্মের মানুষ রক্ত দিয়েছে একবারের জন্য ভেবেছি? আমরা ভাবিনি, আমরা ভাববো না, এটা আমাদের কোনোদিন আসে না। কিন্তু আজকে পরিতাপের বিষয়, আজকে আমি বলতে বাধ্য এই জন্যই হচ্ছি, আজকে শাসক তৃণমূল কংগ্রেস আর প্রধান অপোজিশন দল বিজেপি মিলে পশ্চিম বাংলার মানুষকে আজকে বিভ্রান্তের মধ্যে রাখছে, পশ্চিম বাংলার মানুষকে আছে সাম্প্রদায়িকতার দিকে ঠেলে দিচ্ছে, পশ্চিম বাংলার মানুষকে আজকে হিংসার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। তাই যদি এই ধরনের ওরা করতে চায় ওদেরকে জবাব দেওয়ার জন্য তাহলে আমরা ওদেরকে এই বার্তা দিতে চাই, যদি সত্যিকারের অর্থে শুভেন্দু অধিকারী তুমি হিন্দু হিন্দু ভাই ভাই গল্প শোনাচ্ছ, যদি মনে করো সত্যিকারের তুমি হিন্দুদের ভাই ভাই মনে করো, তাহলে তুমি তোমার যে পেট্রোল পাম্প আছে সেই পেট্রোল পাম্পের সামনে লিখে দাও হিন্দু হিন্দু ভাই ভাই, মুসলমানের জন্য তেল বিক্রি নাই। লিখবে? মনে হয় লিখবে? তখন ব্যবসা ভালো বুঝবে। আর শুভেন্দু অধিকারী বর্তমান যে দলে আছে সেই দলের নেতারা যারা যেটা একটা মানুষের মধ্যে সম্প্রীতি ঐক্যকে বিনষ্ট করার চেষ্টা করছে, তাদের কাছে আমার বার্তা, তাহলে আপনারাও এক কাজ করুন, রাজ্য সরকারকে লিডার অফ অপোজিশনকে দিয়ে, অপোজিশন চিফ হুইপকে দিয়ে একটা প্রস্তাব আনুন, যে প্রস্তাবটা এটাই যে ব্লাড ব্যাংকে এবার যে ব্লাডের প্যাকেট থাকে ওখানে কে ব্লাড দিচ্ছে তার নাম আর তার ধর্ম তার রাজনৈতিক পরিচয়টা উল্লেখ করার কথা লিখে দিন, তাহলে দেখবো কত বড় আপনারা রক্তের প্রয়োজন হয়েছে। তখন আর বলেনি যে ভাই আমি বড় সনাতনী, আমি বড় মুসলমান, আমি বড় খ্রিস্টান, আমি বড় শিখ, আমি বড় দলিত, আমি বড় আদিবাসী, আমি আদিবাসী, আমার আদিবাসী রক্তের প্রয়োজন হবে দাও, আমি মুসলমান আমার মুসলমানের রক্ত দাও, আমি বড় হিন্দু আমাকে হিন্দুর রক্ত দাও, কথা বলে কোনোদিন? এ কথা বলে না। তখন কি বলে? আমার ও পজিটিভ, ও নেগেটিভ, এ বি পজিটিভ, এই ধরনের যা নেগেটিভ যার যেটা দরকার লাগে সেই রক্ত দাও। যখন আমরা রক্তদানের জন্য রাজনৈতিক পরিচয় আমরা দেখি না, রক্তের যখন প্রয়োজন হয়, যখন আমরা রাজনৈতিক পরিচয় দেখি না, তাহলে আমরা কে এসে গেছি? রক্তদান শিবির কি আমরা কোনো তকমা দেওয়ার, ভুলণ্ডিত করার অপচেষ্টা? তাই বন্ধুগণ, আপনাকে আমাকে সজাগ থাকতে হবে। আপনি আমি সমাজকে পরিচালনা করব, আপনি আমি সমাজকে এগিয়ে নিয়ে যাব। আপনি আমি যদি পিছিয়ে যাই তাহলে আপনি আমি অচিরেই ধ্বংস হয়ে যাব। বারবার আমি আপনার আমার জন্য বিধানসভায় আওয়াজ তুলেছি, এই মাটিতে এসেছি, কোলেরাট এসেছি, আপনাদের জেনে রাখা দরকার তৃণমূল কংগ্রেস তো আমার সাথে রাজনৈতিকভাবে পেরে উঠতে পারছে না, আরো অনেক রাজনৈতিক দল আমার সাথে রাজনৈতিকভাবে পেরে উঠতে পারছে না বলে আমার নামে তারা মিথ্যাচার করছে। বিধায়ক কি করেছে না করেছে, কটা বাজে গো? আমি আপনাদের বলি, আমি অনেক দিন ধরে দাবিটা তুলছি, কদিন আগে আবার জোরালো দাবি উঠেছে
বিধানসভার টিভি চালানো হোক, বিধানসভায় লাইভ টেলিকাস্ট করা হোক, লাইভ স্ট্রিমিং করা হোক। বিধানসভার মধ্যে নির্বাচিত জনপ্রতিনিধিরা স্পিকার স্যার, ডেপুটি স্পিকার স্যার কটা টাইমটা বলো না রে ভাই, তাহলে কটা বাজে দেখো, তাহলে এসে বলে যাবে তো আজান কটায়। আচ্ছা, আজান হওয়ার 5 মিনিট আগে আমাকে বলে দেবে লাইভ। আচ্ছা, আপনারা নির্বাচন, আপনাদের বিধায়ক আমি তো, বিগত দিনে অন্যজন ছিল, 1952 সাল থেকে অনেকজনকে ভোট দিয়েছেন। আপনাদের বিধায়ক আইনসভায় গিয়ে আপনাদের কথা কি বলছে আপনাদের জানা দরকার আছে না নাই? কিভাবে জানবেন? আমি তো এখানে এসে অনেক অসত্য কথা বলতে পারি, যদি আমি বলবো না, কোনোদিন বলিনি আর বলবো না। তার জন্য আপনাদের কি করতে হবে? লাইভ যদি টিভি চলে বিধানসভাতে, তাহলে সব দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে, কিন্তু চালাচ্ছে না। তারপরেও আমি বলি, আমি আপনাদের জন্য বিধানসভায় এই পোলেরহাটের মানুষের কথা একটু বলি কি বলেছে। আপনারা জানেন পাওয়ার গিল্ডের এখানে ইতিহাস নতুন করে বলতে লাগবে না, কি ক্ষয়ক্ষতি হয়েছে। তার পরিবর্তে একটা এগ্রিমেন্ট হয়েছে, আন্দোলন করেছেন, আন্দোলন করে বিশেষ করে জমি কমিটির বিশেষ ভূমিকা ছিল, অস্বীকার করার এখানে কোনো জায়গা নাই। একটা এগ্রিমেন্ট হয়েছিল, এগ্রিমেন্টের মধ্যে কয়েকটি প্রতিশ্রুতি পালন হয়েছে, কয়েকটা ইনকমপ্লিট আছে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল কি করা, হিমঘর। হিমঘর নিয়ে বারবার আমি প্রশ্ন তুলেছি। কদিন আগে আমাদের ডিপার্টমেন্টাল একটা এভিডেন্স ছিল, এগ্রিকালচার মার্কেটিং, হর্টিকালচার, ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি নিয়ে আমাদের একটা স্ট্যান্ডিং কমিটি আছে। সেই স্ট্যান্ডিং কমিটির অফিসাররা এসেছিলেন, আইএস অফিসাররা এসেছিলেন, বিসিএস অফিসাররা এসেছিলেন। আমি আবার নতুন করে তাদেরকে প্রশ্ন করলাম যে আমাদের কাছে যতটুকু খবর আছে এখনো পর্যন্ত পাবলিকের জন্য উন্মুক্ত করা হয়নি হিমঘরটি, কাজ চলছে, অস্বীকার করার কোনো জায়গা নাই। আমি প্রশ্ন করলাম তাদেরকে, তাদের কাছে জানতে চেয়েছি অ্যাজ এ বিধায়ক, ভাঙড়ের বিধায়ক হিসাবে পোলেরহাটের মানুষেরও ভোট আমি পেয়েছি, না ভোট পেলেও পোলেরহাটের মানুষেরও আমি বিধায়ক। তাদের স্বার্থের কথা ভেবে, ভাঙড়ের চাষিদের কথা ভেবে আবার সেখানে প্রশ্ন উত্থাপন করলাম যে আমাদেরকে টাইম বলা হোক, ডেট বলা হোক, কবে থেকে হিমঘরটি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হবে, সাধারণ মানুষ তাদের সবজিগুলো ওখানে সংরক্ষণ করতে পারবে। যিনি অফিসার যারা ছিলেন তারা পয়েন্টকে নোট ডাউন করেছেন, তারা এখনো ডেট দিতে পারেনি, আমাদেরকে তারা জানিয়ে দেবে বলেছে। কিন্তু প্রশ্ন এটা আমার, কেন এত ধীর গতিতে হবে? প্রশ্ন এটা আমার, অনেক উন্নয়নের গল্প শোনাচ্ছে, এটা আসল কাজটা কেন হবে না? আমি বারবার ভাঙড়ের কৃষকদের জন্য, ভাঙড়ের ছাত্র যুবদের জন্য, ভাঙড়ের ওলা উবেরের ড্রাইভারদের জন্য, ভাঙড়ের লরির ড্রাইভারদের জন্য, ভাঙড়ের লেদার কমপ্লেক্সের জন্য, ভাঙড়ের মানুষের জন্য শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান নিয়ে বারবার সোচ্চার হয়েছে। আর আমি আগেও বলেছি, আজকেও বলছি, আজকে ভাঙড়ের মানুষরা আমাকে ভোট দিয়ে শুধু ভাঙড়ের বিধায়ক নয়, রাজ্যের মানুষের বিধায়ক বানিয়ে দিয়েছে। কদিন আগে আমাদের বাড়িতে গিয়েছিলেন, আমার অফিসে গিয়ে তারা ডেপুটেশন আমাকে দিয়ে এসেছে, এনএসকিউএফ এর টিচারদের দুরবস্থার কথা, সমগ্র রাজ্যে তাদের যে দুরবস্থা তার কথা বলেছেন, পঞ্চায়েতের যারা ট্যাক্স কালেক্টর তাদের আজকে দুরবস্থার কথা বলছেন, আনএডেড মাদ্রাসার টিচাররা বলছেন, প্রাইমারি আপার প্রাইমারি থেকে শুরু করে 7th এসএলএসটি টিচাররা বলছেন, হবু টিচাররা বলছেন, সারা রাজ্যে যা সমস্যা হচ্ছে তারা আজকে আপনাদের বিধায়কের শরণাপন্ন হচ্ছে, দ্বারস্থ হচ্ছে। এই জন্যই যে কেউ বলুক আর নাই বলুক, বিধানসভার মধ্যে অন্তত ভাঙড়ের মানুষরা যাকে ভোট দিয়ে পাঠিয়েছে সে মানুষের কথা বলবে। এই জন্যই শাসকের ভয় লাগছে, শাসক ভয় পাচ্ছে, আমাকে আটকানোর চেষ্টা করছে, আমাকে আমার নামে মিথ্যাচার করছে। আমি আপনাদের এখানে বলে যাই, মিথ্যাচার দুটো বিষয়ে করছে, মানে মানুষকে ভুল বোঝাচ্ছে, তাছাড়া আর কোনো লাইন নাই। প্রথম কথা কি বলছেন যে আইএসএ ভোট দিয়ে বিজেপির সুবিধা করে দেবে, আইএসএ ভোট দিলে নাকি, ভোট দিলে বিজেপি নাকি চলে আসবে, এ কথা বুঝাচ্ছে তো।
ভাঙড়ের মানুষ, ভাঙড়ে কি এটা সত্য প্রমাণ হয়েছে না মিথ্যে প্রমাণ হয়েছে? মিথ্যে প্রমাণ হয়েছে। কারণ ভাঙড়ের মানুষ সবাই আইএসএফ, ম্যাক্সিমাম আইএসএফ কে ভোট দিয়েছে। তো যেখানকার মানুষ ম্যাক্সিমাম আইএসএফ কে ভোট দেবে সেখানে তৃণমূল বিজেপি বিজেমূল হারবে। আর আমরা চাই তো বিজেমূল হারুক। যে তৃণমূল ক্ষমতায় এসে ওবিসি সার্টিফিকেটকে ধ্বংস করলো, যেই তৃণমূল ক্ষমতায় এসে ওয়াকাফ সম্পত্তি ধ্বংস বিজেপি করছে তাকে সাথ দিল, যেই তৃণমূল ক্ষমতায় এসে ওয়াকাফ নিয়ে আন্দোলন করার জন্য মিথ্যা 3000 মানুষের নামে মামলা দিয়েছে, যেই তৃণমূল ক্ষমতায় এসে আদিবাসীদের জলজমি জঙ্গলের অধিকার বিজেপি কেড়ে নিচ্ছে তার সাথ দিচ্ছে, যেই তৃণমূল ক্ষমতায় এসে ফেক এসটি এসসি সার্টিফিকেট নন এসটি এসসি দের হাতে তুলে দিল, সেই বিজেমূলের পরাজয় আপনারা চান তো নাকি? আজকে ভাঙড়ের মানুষ ঐক্যবদ্ধ হয়ে সংখ্যাগরিষ্ঠ মানুষ ভোট দিয়েছে তৃণমূল বিজেপির বিরুদ্ধে বলেই তো আজকে জিততে পেরেছি। তাহলে মানুষের উপরে নির্ভর করছে তো। আমি আপনাদের প্রমাণ আমি দিয়ে দিচ্ছি। আমি একটা চ্যালেঞ্জ করেছি তৃণমূলের নেতাদের কাছে। চ্যালেঞ্জটা কি? মমতা ব্যানার্জির কাছে চ্যালেঞ্জ করেছি, আজকের পর থেকে যদি আপনার এলাকার কেউ বলে যে আইএসএফ প্রার্থী দিলে বিজেপির সুবিধা হবে, আইএসএফ ভোট প্রার্থী দিলে নাকি ভোট কেটে বিজেপির সুবিধা হয়, তাদেরকে উত্তর আজকের পর থেকে আপনাদের দিতে হবে। একটা এগ্রিমেন্ট হোক, একটা দলিল হোক, একটা লেখাপড়া হোক, যে লেখা এগ্রিমেন্টে একদিকে মমতা ব্যানার্জি সই করবে, অপরদিকে আইএসএফ এর প্রাণ পুরুষ প্রতিষ্ঠাতা পীরজাদা আব্বাস সিদ্দিকী সই করবে। সেখানে আব্বাস সিদ্দিকী লিখবেন, আপনার আমার বড় ভাইজান লিখবেন, আইএসএফ যেখানে যেখানে প্রার্থী দেবে সেখানে যদি বিজেপি চলে আসে তৃণমূল যা যা শাস্তি দেবে মাথা পেতে মেনে নেবে। আর ওই কাগজেই লেখা থাকবে, মমতা ব্যানার্জিকে লিখে সই করতে হবে যে তৃণমূল যেখানে যেখানে প্রার্থী দেবে সেখানে যদি বিজেপি আসে তাহলে আইএসএফ যা শাস্তি দেবে মাথা পেতে মেনে নিতে হবে। অসুবিধা আছে? দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে। আমরা যদি ভোট কেটে বিজেপিকে নিয়ে আসার চেষ্টা করি তাহলে কি আমরা আর এগ্রিমেন্টে সই করব ভাই? আমাদের বুকে বল আছে, আমরা এগ্রিমেন্টে সই করতে রাজি আছি। আর নটোরিয়াস ক্রিমিনাল যে দলে আছে, চকছুড়া নেতা যদি এখন সাসপেন্ড আছে, কবে ফিরে আসবে বোঝা মুশকিল। ওদের আজ সাসপেন্ড তো কাল সাসপেনশন উঠে যায়। যাক, সে বিষয়ে আমি যাচ্ছি না বিতর্কে। তো যারা আছেন তৃণমূলের বন্ধুদেরকে বলবেন, যা মমতা ব্যানার্জিকে রেডি কর, এদিকে বড় ভাইজান রেডি আছে, কবে সই করবি বল। আপনারা বলুন কবে সই করবেন। আমি আপনাদের চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, রাজ্যের বিভিন্ন প্রান্তে গিয়ে চ্যালেঞ্জটা করছি। তৃণমূলের বন্ধুরা অনেক কথা নিয়ে সমালোচনা আলোচনা করে, কিন্তু এই কথা নিয়ে ওরা আর মুখ খুলছে না। তাদেরকে চ্যালেঞ্জ করেছি যে দম থাকে যদি, সত্যিকারের অর্থে যদি তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াই করতে চায়, সত্যিকারের অর্থে যদি তৃণমূল চাই পশ্চিম বাংলা থেকে বিজেপি নিশ্চিহ্ন হোক, তাহলে আসুন এগ্রিমেন্ট পেপারে সই করুন। জীবন দিয়ে বিজেপিকে আটকাবো, জীবন দিয়ে দেবো, বাংলায় বিজেপিকে আসতে দেব না। তাই তো নাকি? যদি আমার জান চলে যায় আমি বিজেপিকে আটকাতে রাজি আছি। কারা কারা আমার সাথে সহমত? তোমরা সহমত তো নাকি? সহমত তো নাকি? তাহলে আমাদের কোনো অসুবিধা আছে এগ্রিমেন্টে সই করতে? আমাদের জন্য যদি বিজেপি আসে, তৃণমূল যা শাস্তি দেবে আমরা মেনে নেব তো নাকি? আর সেই এগ্রিমেন্ট পেপারে সই থাকবে, যদি যেখানে যেখানে তৃণমূল প্রার্থী দেবে যদি বিজেপি আসে তাহলে আইএসএফ যে শাস্তি দেবে তাদেরকেও মেনে নিতে হবে। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, এগ্রিমেন্টে সই ওরা করবে না। কারণ মমতা ব্যানার্জি ভালো করে জানে, যদি বিজেপিকে আটকানোর জন্য আমার বুকে বল আছে নওশাদ সিদ্দিকীর, সেই জন্য বলছি জীবন দিয়ে হলো বিজেপিকে আটকাবো। মমতা ব্যানার্জির ওই সাহস নাই। তার দলের নেতারা, ভাই ভাইপো দলের নেতারা দুর্নীতি করতে করতে গলা পর্যন্ত পৌঁছে গিয়েছে। যদি এই ধরনের আটকানোর চেষ্টা করে তাহলে ভাই ভাইপো দলের লোক তো তিহার জেলের ভাত খাবে। তাহলে ওদের ভাই ভাইপোকে বাঁচানোর জন্য তিহার জেলে না যায়, আপনার ভাই ভাইপো গুলোকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাই আমাদেরকে জাগ্রত হতে হবে, সজাগ হতে হবে। তৃণমূলের ফাঁদে পা দেওয়া যাবে না। কারণ আপনারা, আমি ভালো করে জানি, বিশেষ করে আমার বাপের বয়সী যারা আছেন তারা ভালো বলতে পারবে 2011 সালের আগে বিজেপি বলে কিছু ছিল? এই বিজেপি বলে কিছু ছিল? আপনাদের হাতে সবার ইন্টারনেট, ভাঙড় বিধানসভায় দেখুন সার্চ করে। 2006 সালের
2006 সালের ভাঙড় বিধানসভার আপনি তথ্য পাবেন, তুলে দেখুন ওখানে বিজেপি কটা ভোট পেয়েছে। বিজেপির প্রার্থী খুঁজেই পাওয়া যাচ্ছিল না। 2011 সালের পরে বিজেপি আসলো। কেন আসলো এটা আপনাদের বুঝতে হবে, কে নিয়ে আসলো? এই মমতা ব্যানার্জি দায়িত্ব নিয়ে বিজেপিকে পশ্চিম বাংলায় নিয়ে এসেছে। আচ্ছা, আমরা সবাই তো চাই বিজেপি পরাজয় হোক। এই আমরা যারা চাই হাত তুলুন আর একবার। আমরা সবাই চাই তো নাকি? দূরে যারা আছেন, এই ভিতরে যারা আছে হাত তুলেন। আমি জোর করে হাত তুলাচ্ছি না, আমি জানতে চাই আমরা সবাই চাই তো বিজেপি পশ্চিম বাংলা থেকে হারুক? সবাই চাই তো নাকি? যদি প্রয়োজনে আমাদের জীবন দিতে হয় আমরা দেবো তো নাকি? বিজেপি নামক সাম্প্রদায়িক দলকে হারাতে হবে তো নাকি ভাই? হারাবো আমরা। কিন্তু আপনি বলুন কিভাবে হারাবেন? কিভাবে হারাবেন? আপনি বিজেপির কর্মীকে ধরে মারবেন? এটা অন্যায় হবে, এটা সংবিধান আপনাকে রাইট দেয়নি। আপনি কি করতে পারেন? বিজেপির বিরুদ্ধে ভোট দিতে পারেন, বিজেপির বিরুদ্ধে শালীনতা বজায় রেখে বক্তব্য দিতে পারেন, বিজেপি যে সাম্প্রদায়িক কথাবার্তা বলছে ধরে জেলের মধ্যে রাখতে পারেন। নওশাদ সিদ্দিকী পারবে ধরে জেলে রাখতে? রাখবে কে? মমতা ব্যানার্জি। আর আমরা কি দেখলাম? এই দেখুন না, আজকে তো এখানে এসে চানা মটর বিক্রি করছিল, এর মধ্যে ঢুকে তাড়িয়েছি না? ওরা আমি জাত দেখার চেষ্টা করেছি, ও কোন জাতের কোন বর্ণে দেখার চেষ্টা করেছে কি? পেটের জ্বালা এসছে। যদি এখান থেকে ওর দিনে 300 টাকা ইনকাম হয়, যদি 300 টাকা ইনকাম হয়, এটা ভালো না খারাপ ভাই? ভালো তো। কিন্তু আপনারা কি দেখলেন? ব্রিগেডের ময়দানে যেখানে গীতা পাঠ হচ্ছিল, ওখানে একজন মানুষ, শুধু মুসলমান নয় ভাই, শেখ রেজাউল নয়, শ্যামল মুন্ডাও মার খেয়েছে। কখন এসছে? ও আচ্ছা, ওখানে শেখ রেজাউল নয়, শ্যামল মন্ডলও মার খেয়েছে, মাথায় রাখবেন। গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। এই বিজেপি শুধুমাত্র মুসলমানের বিরুদ্ধে নয়, এই বিজেপি খেটে খাওয়া মানুষের বিরুদ্ধে, এই বিজেপি সম্প্রীতির বিরুদ্ধে, এই বিজেপি ঐক্যের বিরুদ্ধে। তাই এই বিজেপির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ লড়াই করতে হবে। ওরা কি করেছে? ওদের অপরাধটা কি? যেখানে ওরা সারা বছর ওখানে প্যাটিস বিক্রি করে, লোকজন আসে একটু প্যাটিস বিক্রি করে, ওই প্যাটিসটা নাকি চিকেন প্যাটিস ছিল, ওই জন্য মার খেতে হয়েছে। এবার আপনাকে বলি, ওই যে ছোলা নাকি বিক্রি করছিল এখানে, ওকে যদি আমার না ভালো লাগে, আমি কি বলবো? ভাই এখান থেকে তুমি চলে যাও, ডিস্টার্ব হচ্ছে। এর থেকে বেশি কিছু বলা যাবে কি? ভাই তুমি চলে যাও। তা না করে যদি দুমদাম মার দেওয়া হয়, এটা মানে কোথায় দাঁড়াচ্ছে? তো গীতা পাঠের অনুষ্ঠানে চিকেন নাকি খাওয়া যাবে না। আমার হিন্দু সমাজ সম্পর্কে অত ডিপলি আমার ধারণা জ্ঞান নাই, আমি গীতা ডিপলি পড়িও নি, সুতরাং আমি বলতে পারবো না ওখানে লেখা আছে কি না নাই, আমি এই বিতর্কে যাব না। তারপরেও বলছি, যদি মনে করে ওখানে চিকেন খেলে অপরাধ, তাহলে ওকে বলা দরকার, ভাই তুমি চলে যাও, এখানে এসব বিক্রি করবে না। তার পরিবর্তে হামলা চালালো, প্রাণঘাতী হামলা, মব লিঞ্চিং করা হলো, তাকে ধরেনি। যখন আপনি আমি ফেসবুকে লেখালেখি, সোশ্যাল মিডিয়া গণমাধ্যমে যখন এটা নিয়ে চর্চা হচ্ছে, তৃণমূলের যখন সমালোচনা করা হচ্ছে যে বিজেপি যে ওই যে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে ব্যবস্থা কেন নেওয়া হচ্ছে না, আমরা দেখলাম ভোরের বেলা গ্রেফতার করলো, সকাল বেলায় প্রায় জামিন পেয়ে গেল। নতুন ভোর আসলো না, জামিন পেয়ে গেল। এটা বুঝতে হবে। তা আপনি আমি চেষ্টা করছি বিজেপিকে আটকাবো, আপনি আমি একা আটকাতে পারবো না। যদি সরকার না চায়, যদি এই সরকার থাকে, বিজেপিকে আটকানো যাবে না। যদি বিজেপিকে আটকাতে চান, এই সরকারটাকে চেঞ্জ করতে হবে, তাহলে বিজেপি এমনি আটকে যাবে। আপনি 1998 সালের আগে অনেক চেষ্টা করেছিল বিজেপি এখানে দাঁত ফুটানোর। সেই সময় বামফ্রন্ট সরকার ছিল, জ্যোতিবাবুর সরকার ছিল, বিজেপিকে এখানে দাঁত ফুটাতে দেয়নি। যতবারই বিজেপি নামক চারা গাছ বপন করেছে, জ্যোতিবাবু তখনই বিশেষ ফেলে দিয়ে চারা গাছকে নির্মূল করেছে। তখন বিজেপি দেখলো এইভাবে সম্ভব নয়, সেই সময় কংগ্রেস থেকে মমতা ব্যানার্জিকে বার করে এই বিজেপি লালকৃষ্ণ আডবাণী, অটল বিহারী বাজপেয়ী জিরা মমতা ব্যানার্জির হাতে নতুন দলের ঝান্ডা তুলে দিল বিজেপিকে প্রমোট করার জন্য। এই ক্যামেরা হচ্ছে প্রমাণ। আমি যদি মিথ্যা কথা বলি, আমাকে ছাড়বে না। আমার নামে মিথ্যা 20খানা মামলা হয়ে গেছে, 20টা মামলা হয়েছে। আর আমি যদি এখন ওদের নামে মিথ্যা কথা বলি, আমাকে ছেড়ে কথা বলবে না। তাই 1998 সালে বিজেপি দায়িত্ব নিয়ে তৃণমূল কংগ্রেসের জন্ম দিল, যাতে পশ্চিম বাংলায় বিজেপি চাষ করার জন্য
অনুকূল পরিবেশ তৃণমূল তৈরি করে। তার প্রমাণ হচ্ছে 2011 সালের আগে পশ্চিম বাংলায় বিজেপি বলে কিছু আমরা জানতাম না। যারা বাপের বয়সী বাপেরা মায়েরা আছেন, মায়ের বয়সী আছেন, বলুন 2011 সালের আগে বিজেপি বলে কিছুই ছিল না। যেই তৃণমূল ক্ষমতায় আসলো বিজেপি সেই ঘর থেকে বার হলো, সেই বিজেপি তার আসল রূপটা দিল। এতদিন পর্যন্ত মমতা ব্যানার্জি চাষ করেছে, তাই মাথায় ঢুকিয়ে নিতে হবে, যদি বিজেপিকে আমাকে হারাতে চাই তৃণমূলকে আমাকে হারাতে হবে। যদি বিজেপিকে দুর্বল করতে চাই তৃণমূলকে দুর্বল করতে হবে। পুরোপুরি যদি পশ্চিম বাংলায় বিজেপির এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যদি লড়তে চান, এই সরকারটাকেই পরিবর্তন করতে হবে, নতুন সরকার আনতে হবে, যে সরকার সম্প্রীতির ঐক্যের প্রশ্নেতে তারা সব সময় নো টলারেন্স, জিরো টলারেন্স অর্থাৎ সম্প্রীতি ঐক্যকে যে বিনষ্ট করবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে এই সরকার আনতে হবে। আচ্ছা, আপনারা যেখানে বসে আছেন পায়ের নিচে দেখুন তো, শ্যামনগর এলাকার মানুষজন চাষিভুষি মানুষ তো নাকি সবাই কম বেশি, পায়ের নিচে কি আছে? মাঠ তো একটা, মাঠ তো, এটাও মাঠ, আর যেখানে গিয়ে ধান বপন করেন ওইটাও তো মাঠ ভাই। এবার আপনাদের ভাইজান ডেকেছে, বাজে কটা এখন? 1:45 বাজে। আপনাদের ভাইজান ডেকেছে 1:45 বাজে, 1100 প্লাস রক্তদাতা হয়ে গিয়েছে। দিচ্ছেন, একদিকে বলছে রক্ত বিক্রি করে দিচ্ছে, হ্যান করছে, আটকাতে পারছে না তো, প্রয়োজনে ভাইজানের জন্য জান দিয়ে দিচ্ছেন। তার প্রমাণ মহিউদ্দিন মোল্লা, হাসান মোল্লা, রেজাউল ভাইজানের জন্য জান দিয়ে দিচ্ছেন। আর ভাইজান যদি বলে কালকে এখানে আমি ধান লাগাবো, কাল কি পারবেন কি? এটাতে এই যে চরিত্র হয়ে আছে জমির, পারবেন? এই যাই, আমি বোঝানোর কি চেষ্টা করছি বুঝতে পারছেন কি? আপনাদের ভাইজান নওশাদ ভাইজান বলল আমি এখানে ধান চাষ করব, আপনারা কি কালকে আমাকে এটা ধান চাষের মাঠ করে দিতে পারবেন? এই পারবেন? কিন্তু আপনারা 40 বছর 30 বছর 20 বছর ধরে খেতি খামারি করছেন, সব একদম পেশাদার, আপনারা চাষি মাঠে গেলে বলে দিতে পারবে ধান দেখে আর কদিন পরে পাকবে, এই অভিজ্ঞতা হয়ে গেছে তো বাপ। আপনি বলুন কালকে কি আপনি পারবেন? আপনারা এত বড় বড় চাষি, আমি কালকে এখানে ধান চাষ করবো, পারবেন মাঠটা রেডি করে দিতে? কেন পারবেন না? এটা ধান চাষের অনুকূল নয়। তাহলে কি করতে হবে? বালি পাথর হ্যান ত্যান যা আছে তুলে ফেলতে হবে, ধান চাষের মাটি আনতে হবে, নাগল দিতে হবে, পানি দিতে হবে, তারপরে কি করতে হবে? ধান চাষের জন্য করতে হবে, টাইম লাগবে তো। তো পশ্চিম বাংলায় আজকে বিজেপির যে রমরমা একদিনের নয়, 1998 সাল থেকে মমতা ব্যানার্জিকে দায়িত্ব দিয়েছিল, তার জ্বলন্ত উদাহরণ কদিন আগে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক বাবু বলে দিলেন কি, যে লেবার রুমে আডবাণীজি আর বাজপেয়ীজি না থাকলে তৃণমূলের দলটাই হতো না। তো এই পশ্চিম বাংলায় বিজেপি নিয়ে আসার মূল কারিগরের নাম হচ্ছে মমতা ব্যানার্জি। পশ্চিম বাংলায় বিজেপির যেই রমরমা, বিজেপি যতটা করছে বা যতটা যায় সবটার জন্য একজনই দায়ী, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। তাই আপনারা বলুন বিজেপিকে আটকাতে গেলে তাহলে কি করতে হবে বলুন? মমতা ব্যানার্জিকে হারাতে হবে। আমি একটা উদাহরণ দিয়ে আমি অন্য প্রসঙ্গে যাব, আমি ফিরে আসবো আমার জায়গায়, বিধায়ক কি করবে না, উদাহরণটা এটাই। আচ্ছা, আপনারা তো সব কৃষক মানুষ ম্যাক্সিমাম, বা কৃষি প্রধান আমাদের ভাঙন, যেখানে পানি থাকে সেখানে কি হয়? ঘাস জন্মায়, তাই তো? যেখানে পানি থাকবে সেখানে ঘাস জন্মাবে, আর ঘাস জন্মালে ওই ঘাসকে খেতে গরু ছাগলের উৎপাদ বাড়ে, আর গরু ছাগলের উৎপাদের জন্য আপনি বেড়া যতই লাগিয়ে রাখুন না কেন, বেড়ার গেটের দায়িত্ব যাকে দিয়েছেন সে গরু ছাগলকে খুলে দিচ্ছে। তাহলে আপনি এখন কি করবেন? পানি আসলে ঘাস জন্মাবে, ঘাস জন্মালে গরু ছাগলের উৎপাদ বাড়বে। তাহলে আমার ফার্স্ট কাজ কি হবে? ঘাস জন্মানোটাই বন্ধ করতে হবে। ঘাস জন্মানো বন্ধ কিভাবে হবে? পানি আসার লাইনটা বন্ধ করতে হবে। পশ্চিম বাংলায় বিজেপি আসার লাইনের নাম হচ্ছে তৃণমূল। তো পশ্চিম বাংলায় যদি আপনি বিজেপি আসা বন্ধ করেন, পানি আসার লাইন তৃণমূলটাকে কাটুন, পশ্চিম বাংলা সেই 2011-র মতো করে দিন তৃণমূলকে, আর বিজেপি বাংলায় খুঁজে পাবেন। বুঝাতে পারলাম কি আপনাদের? 2011-র আগে পশ্চিম বাংলা তৃণমূল ছিল না, বিজেপিও ছিল না।
2011 পরে পশ্চিমবাংলায় বিজেপি এসেছে, তৃণমূল এসেছে। তো আমরা 2026-এ পশ্চিমবাংলায় বিজেমূলকে আসা যদি বন্ধ করতে চান, তাহলে এই পানি আসার লাইনটা কাটুন। ঘাস পানি আসবে না, ঘাস হবে না, গরু ছাগলেরও উৎপাত হবে না। মাথায় থাকবে তো নাকি? এখানকার মানুষের আছে মাথায়, তারপরেও আমি বলছি, আপনাদের আত্মীয় স্বজন যেখানে যেখানে আছে, হাড়ুয়া আছে, মিনাকা আছে, রাজারহাট আছে, ক্যানিং এ আছে, যেখানে আছে একটাই কথা, কোনো কথা হবে না। আপনারা বলুন, শুভেন্দু অধিকারী যে কথা বলছে ওকে তো জেলের মধ্যে রাখা দরকার, বাইরে রাখা দরকার? উনাকে জেলের মধ্যে রেখে জেলের ভাত খাওয়ানো দরকার। 2-4 বার জেলের ভাত খাওয়ালে পশ্চিমবাংলায় সাম্প্রদায়িক কথা বলার পুরো চুপ হয়ে যায়। 2-4 বার জেলের ভাত খাওয়ালে না, এই সাম্প্রদায়িক কথা বলা বন্ধ হয়ে যাবে শুভেন্দু বাবুর। আর শুভেন্দু বাবু যদি সাম্প্রদায়িক কথা বলা বন্ধ করে দেয়, অন্যান্য বিজেপির নেতারাও ফিউজ হয়ে যাবে। আর অন্যান্য বিজেপির নেতারা ফিউজ হয়ে গেলেই পশ্চিমবাংলায় যে আমরা ঐক্যের সাথে আছি, সম্প্রীতির সাথে আছি, সেটা আর বিনষ্ট হবে না। কিন্তু মমতা ব্যানার্জি এটা করছে না কেন? মমতা ব্যানার্জি চাই না যে পশ্চিমবাংলার সম্প্রীতি ঠিক থাকুক, পশ্চিমবাংলার ঐক্য ঠিক থাকুক। ঐক্য সম্প্রীতি ঠিক থাকলেই তো আর আপনি তৃণমূলকে ভোট দেবেন না। আপনি যদি না ভয় পান, আপনি তৃণমূলকে ভোট দেবেন না। সারা রাজ্যের মানুষকে ভয় দেখিয়ে তো ভোট নেওয়া হচ্ছে, অন্য কোনো তো পলিসি নাই। আমি তো চ্যালেঞ্জ করি, একটা প্রকল্পের নাম বলুন, একটা এমন প্রকল্পের নাম বলুন যে প্রকল্পের জন্য তৃণমূলকে মুসলমানরা ভোট দেবে, সেকুলার মানুষরা ভোট দেবে। একটা প্রকল্পের নাম বলুন। একটাই প্রকল্প আছে, সেটা কি? বিজেপির ভয় প্রকল্প। অনেক প্রকল্প আছে তো মমতা ব্যানার্জির লক্ষ্মীশ্রী, কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, যুবশ্রী, কত রকম প্রকল্প চালাচ্ছে না? দুয়ারে রেশন গল্প শোনাচ্ছে, কিন্তু রেশন দুয়ারে যে হচ্ছে না, এখানেও ওই খবর আছে। আমি বলে যাচ্ছি মিডিয়ার মাধ্যমে রেশনের ওয়ালা ডিলারদেরকে, যদি এই অভিযোগ আছে, অভিযোগের সত্যতা আমি এখনো যাচাই করিনি, তো অভিযোগের সত্যতা যাচাই করিনি। যদি এই ধরনের কর্মকাণ্ড করেন, আমি অনুরোধ করছি কাজ করবেন না। এখানে ফিঙ্গারপ্রিন্ট, ওখানে চাল, ওখানে ফিঙ্গারপ্রিন্ট, এখানে চাল, এই নিয়েও একটা অভিযোগ আছে, কাজ করবেন না। নির্দিষ্ট নিয়ম মেনে করুন। যদি করতে অসুবিধা লাগে আমাদেরকে জানান, আমরা প্রস্তাব দেবো বিধানসভাতে আপনাদের জন্য, কিন্তু নিয়ম বহির্ভূত কোনো কাজ করবেন না। যাক, বিভিন্ন প্রকল্প চলছে, একটা প্রকল্প শুধু মুসলমানদের ভোট নেওয়ার জন্য রেখে দিয়েছে মমতা ব্যানার্জি। সে প্রকল্পটার নাম কি? বিজেপির ভয়। এই প্রকল্প দিয়ে আপনাকে আমাকে বোকা বানানোর চেষ্টা করছে। তবে ভাঙড়ের মানুষ শরতের বিপক্ষে গিয়ে রাজ্যের মানুষকে একটা বার্তা দিয়েছে। আমি আপনাদেরকে বলে যাই, গর্বের বিষয়, আজকে আপনারা 2021 সালে যে আশার বীজ বপনটা করেছিলেন, যে বীজ বপন করেছেন, আজকে পশ্চিম বাংলার অগণিত মানুষ সেই আশাটাকে দেখছে। আজকে পশ্চিম বাংলার অগণিত মানুষ কি বলছে, কি হচ্ছে না হচ্ছে দেখার দরকার নাই। ভাঙড়ের বিধায়কের মতো 10টা নওশাদ সিদ্দিকীকে আমরা আমাদের বিধানসভা থেকে পাঠাবো, এই প্রস্তুতি তারা নিচ্ছে। আপনারা যে আশার বীজটা বপন করেছিলেন, আমার ভরসা বিশ্বাস, ভাঙড়ের মানুষের আশা ভরসা বিশ্বাস আস্থাকে আমি নষ্ট করিনি, আমি আপনাদের বিশ্বাসকে আমি ভঙ্গ করিনি। 2021 সালে বিজেপি চলে আসবে বলে, বিজেপি চলে আসছে সিএনআরসি করে তাড়িয়ে দেবার ভয়ে, এই মিথ্যাচার করেছিল বলে ভাঙড়ের বেশ কিছু বয়স্ক আর কিছু মায়েদের ভোট আমি পাইনি। কিন্তু এই 4 বছরে ভাঙড়ের বয়স্ক মায়েরা বুঝে গিয়েছে যে একজন বিধায়কের কতটা ক্ষমতা, একজন বিধায়কের যদি 294-93টা বিধায়কের উপরে ভারী পড়তে পারে, তাহলে একজন বিধায়কের কতটা ক্ষমতা। আর বিধায়ক তাদের সাথে বেঈমানি করেনি। তাই 2021 সালে 26,151টি ভোট লিড পেয়েছিলাম। আমার ভরসা 2021-কে 2026-এ এই লিড ডবল হবে। খামচিহ্ন ডবল লিড নিয়ে ভাঙড় থেকে বিধানসভায় যাবে। শুধু ভাঙড় থেকে বিধানসভায় যাবে না, আপনাদের দেখা দেখি রাজ্যের ক্যানিং, মিনাখা, হাড়ুয়া, রাজারহাট, আপনার দেগঙ্গা, আমডাঙ্গা, রাজ্যের বিভিন্ন জায়গায় মানুষ কিন্তু প্রস্তুতি নিয়েছে। তারাও চাইছে আগামী দিনে বিধানসভায় তাদের পক্ষ থেকে পাঠাবে আপনাদের সাথে। তাই বন্ধুগণ, আজান হয়ে যাবার পরে আমাদের এখানে সংবর্ধনার ব্যাপার আছে, একটু আমাদের নেতৃত্বদের সংবর্ধনা দেব। আপনারা আস্তে আস্তে আসতে পারেন, কোনো সমস্যা নেই। যদি সময় থাকে আমি একটা বিষয় ক্লিয়ার করব, আজানের পরে থাকলেও থাকতে পারেন, না থাকলেও কোনো অসুবিধা নেই, আমি জোর করব না। এই উঠে যাচ্ছে রে বসা বসা বসা, এ কাজ আমি করব না।
শুনছিলাম ওই অমুক উঠে যাচ্ছে রে ওদের চেয়ারে বসা, সে কাজটা আমি করব না। আমি 20টা লোককে নিয়ে প্রোগ্রাম করেছি, লক্ষাধিক লোককে নিয়ে প্রোগ্রাম করেছি, ও নিয়ে আমার কোনো ব্যাপার না। শুধু আমি বলছি নাজানের পরে আমি এই বিষয়টা ব্যাখ্যা করব যে আপনাদের বিধায়ক 5 বছরের কাজ কি, কত টাকার কাজ, না করতে পারলে কি ক্ষতিপূরণ, হ্যান ত্যান সবটাই বিষয়টা আমি ব্যাখ্যা করে দেবো স্বল্প টাইমে। আজানের জন্য এখন একটু বিরতি রাখছি। আচ্ছা, আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সভাপতি, আপনাদের ভাঙড়ের ভূমিপুত্র, শ্রদ্ধেয় সম্মানীয় আব্দুল মালিক মোল্লা সাহেব, তাকে তাকে বরণ করে নিচ্ছে